ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইন্টেরিয়র গভর্নমেন্ট আপনাকে বলছি, আপনি পালাতে পারবেন না, পালাতেও পারবেন না, এই মুহূর্তে ছাড়তেও পারবেন না। কাজেই আমি কিছু পরামর্শ আপনাকে আজকে দিই। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, আপনারা তো জানেন আজ থেকে কিছুদিন আগে আমি আমার সেকেন্ড চ্যানেলে বাংলাদেশের দিন নিয়ে একটি ট্রোল টাইপের ভিডিও বানিয়ে বলেছিলাম, আমি তো ভাবতাম বাংলাদেশের অলমোস্ট মানুষ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, তাদের মাঝে আবেগ ছাড়া আর কোনো কিছু কাজ করে না, তারা সমস্ত কিছু বিচার করে ইসলামকে সামনে রেখে। যদিও একজন বাংলাদেশি রিক্সাওয়ালা ভাইয়ের কথাবার্তা শুনে আমার মনে হয়েছিল যতটা ভাবতাম ততটা নয়, কেননা বাংলাদেশের ভেতরে এখনো কিছু বুদ্ধিজীবী বা জ্ঞানী মানুষ আছে। তবে সেই রিক্সাওয়ালা ভাইয়ের কথাটা শুনে আমার এতটুকু মনে হয়ে গেছিল বা বুঝে গেছিলাম যে বর্তমান সময়ে উনি যতটা বোঝেন, যতটা বলেছেন আর যতটা দেখতে পাচ্ছেন, ওভারঅল দেখলে বর্তমান সময়ে যে ক্ষমতায় সরকার আছে ডক্টর ইউনূস, সেই ইউনূসের থেকে বেশি জ্ঞান কিন্তু ওই রিক্সাওয়ালা ভাইয়ের কাছে আছে। হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলে গেলে দেখতে পারেন সেই রিক্সাওয়ালা ভাইয়ের বক্তব্য। যাই হোক, আসি মেন মুদ্দাতে। বর্তমান দিনে ডক্টর ইউনূস তিনি কিন্তু তার ব্যাংক পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সুদখোর পর্যন্ত সীমাবদ্ধ ছিল, ব্যাংকের কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু উনি তার সেই সমস্ত কাজকর্মগুলো বাদ দিয়ে উনি যখন দেশ চালাতে চলে এসেছেন, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আপনি যে কাজে পারদর্শী আপনাকে সেটাই করা উচিত, বাট আপনি তো সেটার থেকে উপরে চলে গিয়েছেন। ওনার অবস্থা এমন হয়ে গেছে, ক্ষমতায় বসে উনি না পারছেন গিলতে, না পারছেন ওগলাতে, ঠিক এমনটাই পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু এতটুকু জেনে রাখুন, ডক্টর ইউনূসের কপালে বা ভাগ্যে অনেক অনেক কষ্ট আছে। আর এটা আমার কথা নয়, ডক্টর সামাদ হোসেন বলেছে। আমি তো আপনাদের বলে দিয়েছিলাম যে ডক্টর ইউনূস একদিন পালানোর পথ খুঁজে পাবে না। কিছুদিন আগে যখন স্বৈরশাসন সরকার পড়ে যায়, মানে হাসিনা যখন চলে আসে, তারপরে বাংলাদেশের ঘরের ভেতর থেকে কিছু মানুষ বিশেষভাবে ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে বলেছিল যে বাংলাদেশের ঘরের ভেতরে যত ভারতীয় সেনা ছিল, ভারতীয়রা ছিল, তারা নাকি রাতারাতি লাখ লাখ মানুষ পালিয়ে এসেছে। সেই মুহূর্তে প্রশ্ন আমার এতটাই ছিল যে বাংলাদেশের কাছে এতটা ক্যাপাবিলিটি নেই যে এতগুলো মানুষকে রাতারাতি বিমানে করে গাইড করে দিবে বা এপারে পাঠিয়ে দেবে, কেননা বাংলাদেশের কাছে এতগুলো বিমানও নেই। যাই হোক, সেই কথার পরে এখন কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে যে সমস্ত ক্ষমতায় থাকা সরকারগুলো আছে বা কার্যকলাপের সাথে যুক্ত থাকা মানুষগুলো আছে, তারা কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না, কেননা তারা এতটাই খারাপ কিছু কাজ করেছে। একবার ভাবুন, এই সরকার বা নতুন সরকার বা বলতে পারেন যদি আবারও শেখ হাসিনা সরকার ফিরে আসে, এদের সাথে কি হতে চলেছে। আর ডক্টর ইউনূসের কথা কি আর বলবো, বেচারা না পারবে ছাড়তে, না পারবে ধরতে, সব দিক দিয়ে কিন্তু ফেসে গেছে। ওভারঅল যদি দেখেন তাহলে আপনারা এটাও বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস বর্তমান সময়ে তার দেশকে নিয়ে যতটা চিন্তায় আছে, তার থেকে বেশি চিন্তায় রয়েছে নিজেকে নিয়ে। সবকিছুর উপর সামাদ্দা ভালোভাবে এক্সপ্লেন করেছে, চলুন ভিডিওটিকে দেখে নিই। তবে এখন আপনি সঠিক লাইনে আইছেন, এই জন্যেই এতদিন আপনার বিরোধিতা করলেও আজকে কিছু সঠিক পরামর্শ আপনাকে দিই। দেখেন, আপনি ক্ষমতায় আসার পর থেকে আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে ব্যাংক চালানো, এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা নয়। তাও আবার সেই রাষ্ট্রটা কি? বাংলাদেশ, যে দেশের ৮০% মানুষই হলো দরিদ্র, বিশাল সমস্যাগ্রস্ত একটা দেশ, যেখানে প্রায় ২০ কোটি ধরি আমি, এখন ২০ কোটি জনসংখ্যা আর ৫৫,১৫৫ বর্গ মাইল মাত্র। তো যাই হোক, এই ডক্টর ইউনূস সাহেব যখন ফ্রান্সের অলিম্পিকে ছিলেন, শেখ হাসিনা যখন ৫ই আগস্ট দেশ ত্যাগ করেন, তারপরে যখন উনি ফিরে আসেন, এয়ারপোর্টে উনি একজন রাষ্ট্রনায়কের মতোই কথা বলেছিলেন। উনি বিজয়ী বীরের বেশে দেশে আসছিলেন এবং বলছিলেন যে আমাকে যখন ডেকে আনা হয়েছে, আমি যা বলবো আপনাদের শুনতে হবে, আমি যা করব আপনাদের মানতে হবে। হ্যাঁ, বেশভূষা, হাসি খুশি, চলন সব মিলেয়া কথাটা ছিল, কিন্তু রাষ্ট্রনায়কের মতোই কথা ছিল। ঠিক আছে,
তারপরে ক্ষমতা গ্রহণের পর থেকে যা কিছু দেখেছি, প্রথমে একজন বিপ্লবী এবং সাহসী লোকের মতোই কাজকাম করছেন, বিশাল সাহসী লোকের মতো কাজকাম করেছেন আপনি। এখানে অনেক গেম হয়েছে, যেমন আপনি আসার পরে আপনি বানাইছিলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, একজন মাহফুজের নামক এখন যিনি উপদেষ্টা, ওনাকে আপনি বিশ্ব দরবারে পরিচয় করালেন যে ইনি হলো এই এত বড় বাংলাদেশের এত বড় ধরনের একটা গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ওনাকে বানিয়েছিলেন। এবং আপনি ছাত্রদের শক্তিতে বলিয়ান ছিলেন, তখন ধরাকে সরা জ্ঞান করছেন, কারণ আপনি তখন আর চারিদিকে কোনো শক্তি দেখেন নাই। দেখছেন যে শেখ হাসিনার মতো একটা এত শক্তিশালী ফ্যাসিস্ট হোক, যিনি দীর্ঘ 15 বছর, এর আগেও ছিল 5 বছর দেশ দোদণ্ড প্রতাপের সাথে পরিচালনা করেছেন, সেই সরকারকে ছাত্ররা উৎখাত করেছে। তাহলে বাংলাদেশে এরাই তো সব, এরকম একটা ভাব আপনার ছিল। যেখানে সেনাপ্রধান বলছিল যে 18 মাসে নির্বাচন হতে পারে, সেটাকে আপনি ডিনাই করে দিয়েছেন সাথে সাথে, যে না না না, এটা হবে না, আমরা সরকার যেটা বলবো সেটা হবে। এই পর্যন্ত। তারপরে আর একটা খেলা আছে, আপনার লোকজন এবং আপনারা বলেছিলেন আকারে ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে যে 4 বছর অন্তত আপনারা থাকবেন, কারণ 10টা সংস্কার কমিটি করেছেন, এই সংস্কার শেষ হবে, তারপরে এই সুযোগ হাতছাড়া করবেন না, নির্বাচন দিবেন। আচ্ছা, তখন বিএনপি বলা শুরু করলো, বিএনপি মহাসচিব বলল যে এই সরকার আমাদের কথা শোনে না। যখন আপনি ছাত্রদের উপর ভর করিয়া এগুলো বলা শুরু করলেন, আর অনেকগুলা মাস্টার প্ল্যান হইল যে ছাত্ররা 2টা দল গঠন করবে, 4 বছরের পর নির্বাচন হবে, কিভাবে ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করা যায়, এটা একলা আপনি করছেন তা না, আপনার নিয়োগকর্তারা আরো একটা রাজনৈতিক দল সহ একটা গোষ্ঠী আপনি হয়ে গেছিলেন, একটা গোষ্ঠী হয়ে এগুলো করতেছিলেন। প্রকাশ্য বলি, যেখানে জামাত যোগ দিয়েছিল আর আপনার হলো ছাত্ররা ছিল। কিন্তু যখন দেখলেন আল জাজিরায় এই সাক্ষাৎকার দেওয়ার পরেই, 4 বছরের দেওয়ার পরেই দেশ বিদেশ থেকে যে সমস্ত নিউজ, মেসেজ আর খবর আপনার কাছে যাইতে লাগলো, আপনার রাষ্ট্রযন্ত্রের যে সকল গোয়েন্দা সংস্থা আছে তারা যে সমস্ত রিপোর্ট আপনার কাছে দিতে থাকলো, এখন আপনি হঠাৎ করে সম্পূর্ণ 160 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বণিক বার্তাতে আপনি যেটা সাক্ষাৎকার দিয়েছেন যে বণিক বার্তা আপনাকে প্রশ্ন করেছিল যে আপনি কি 4 বছর ক্ষমতায় থাকবেন, আপনি বলে ফেলছেন কি আমি 4 বছরও বুঝি না, 1 বছরও বুঝি না। এখন যদি রাজনৈতিক দলগুলো না চায় সংস্কার, তাহলে আমি করব না, আমি এখনই নির্বাচন দিয়ে চলে যাবো। আপনার কথাবার্তা খুব শর্টকাট বলেন, খুব ভালো লাগে শুনতে, আমাদের মতো এত দীর্ঘ করে না। আপনি বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন না চায়, তাহলে আমি এখন নির্বাচন দিয়ে আমি চলে যাবো, এই 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে আমি চলে যাবো। আরো বলছেন কি যে আমার উপদেষ্টারাও এখন আর থাকতে চায় না। এখন আমরা দেখলাম কি সকল উপদেষ্টার চেহারা এখন ফ্যাকাশে। এই 3 দিন ধরে ফলো করতেছি আমরা, এদের মুখে কোনো রক্ত নাই আর,
জৌলুস নাই যে ক্যাবিনেট মন্ত্রী তারা উপদেষ্টা, জৌলুস হারাইছে 3 দিনে। আর আপনাকে দেখেও অনেক মায়া লাগতেছে আমার। আপনি ওই একই সাক্ষাৎকার আবার ডেইলি স্টারের যে মাহফুজ ভাইয়ের কাছে আপনি দিয়েছেন, ওই একই কথাই, যে না আমি কথাটা এত জোরভাবে বলছেন এবং এটার ভিতরে কোনো, আমি সরলতা দেখেছি, এটার ভিতরে আপনার কোনো পেঁয়াজ গুজ নাই। আগের যে কাটিং কুটিং ছিল বা রাজনৈতিক পেঁয়াজ পুজ দিছিলেন, এগুলো কিছু নাই। একেবারে আন্তরিকভাবেই মনে হয়েছে আমার কাছে যে আপনি চলে যেতে চাচ্ছেন। আপনি বলছেন যে রাজনৈতিক দল যদি না চায় আমি এখনই নির্বাচন দিয়ে দেবো, ওই কনস্টিটিউশনে যেটা আছে 90 দিনের নির্বাচন দিয়ে আমরা চলে যাব, আমরা আমাদের জায়গায় ভালো আছি, আমি আমাদের জায়গায় চলে যাব। এখন ঠিক আছে, এই পার্টটা আপনার শুরু থেকেই থাকা উচিত ছিল এবং বোঝা উচিত ছিল যে এই দেশে এই আন্দোলনের স্টক হোল্ডার খালি ছাত্ররা না, বা এইখানে এই রাজনৈতিক সব শক্তিগুলোকে মাইনাস করিয়া এইভাবে কিছু করা যাবে না কোনো একটা দলের কাঁধে ভর করিয়া। এটা আপনি এত দেরিতে হইলে আপনি বুঝছেন ব্যাপারটা। সারা দেশ চলে গেছে এখন। বন্ধুরা, ভিডিওটি আগে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, কেননা আপনার ছোট্ট সাবস্ক্রাইব আর লাইক আমাকে মোটিভেট করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। বিএনপি জোট কি বলি আর কি, বিএনপি যেটার দখলে, জামাতের দখলে সারা দেশ চলে গেছে। আপনাকে বুঝতে হবে যে কোন জেলাতে যদি আপনি মারা যান, আপনার জানাজা করার লোক কিন্তু নাই চট্টগ্রাম ছাড়া। তাই বলে কি জানাজা হবে না? অঞ্জু মফিদুল ইসলাম তো আছে। পরিস্থিতিটা এই জন্য বুঝিয়ে দিচ্ছি আপনাকে যে বাংলাদেশে আকাশ পাতাল ভূমি এগুলো এখন নিয়ন্ত্রণে চলে গেছে একটা রাজনৈতিক গোষ্ঠীর, তাদের আছে ক্ষমতা, আপনার নাই। কাজেই অতীতে বিচারপতি শাহাবুদ্দিন যেভাবে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেভাবে ছিল, তারপরে ওই লতিফুর রহমান ছিল প্রধান উপদেষ্টা, আবার হাবিবুর রহমান ছিলেন, সেই রকম যদি শুরু থেকে আপনার ওই পথে যাওয়ার দরকার ছিল। ওই 4 বছর 8 বছর 10 বছর সংস্কার এগুলোর মধ্যে হাত দেওয়াটা আপনার উচিত হয় নাই। কারণ আগেই বলেছি, রাষ্ট্রনায়ক হইতে গেলে, রাজনীতি করতে গেলে ফাঁসির রশিটা আপনার চোখের সামনে আছে, এটা কল্পনা করে নিতে হয়। মাথার উপরে ফাঁসির রশিটা ঝুলতেছে। হাসিনা দেশ পরিচালনা করেছে, সে ওইভাবেই করেছে, বেগম জিয়া ওইভাবেই করেছে। জিয়াউর রহমান কি ঝাঁঝরা হয়ে গেছে, গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। এরশাদ বেঁচে গেছে, দীর্ঘ বছর জেল খাটছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে জীবন দিয়ে ফেলছেন। এটা হলো রাজনীতি। আর এই চেয়ারটা অত সহজ না, এনজিওর চেয়ারও না, গ্রামীণের চেয়ার না। আপনি এখানে বসে ওই এনজিও থেকে কজন নিয়োগ দিচ্ছেন, চট্টগ্রাম থেকে কজন নিয়োগ দিচ্ছেন, আপনার এক ভাতিজাকে নিয়ে এসে উপপ্রেস সচিব করছেন, আরো কিছু পছন্দের লোক নিলেন। যাই হোক, নেওয়ার পরে এখন ছড়ি ঘুরাইবেন। কিন্তু এখন এই 3 দিন ধরে যা কিছু বলতেছেন, আর এই যে 21 তারিখে সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে যা দেখেছি, তাতে মনে হলো যে আপনি ক্ষমতা অলরেডি বেগম জিয়ার হাতে তুলে দিচ্ছেন। সকল ছাত্র নেতারা প্লাস আপনার উপদেষ্টা পরিষদ, আপনি নিজেও ম্লান হয়ে গেছেন বেগম জিয়ার কাছে যে, এবং সবাই তার কাছে যে নত স্বীকার করছে। আপনি সম্মান জানাইছেন তাকে, ঠিক আছে, কিন্তু এই সম্মানটা কিন্তু বিগত 3 মাস দেখান নাই। আপনি বেগম জিয়ার বাসায় যেও দেখা করতে পারতেন, বা তারেক জিয়ার আসার ব্যবস্থা করতে পারতেন, সেগুলো হয় নাই। যাক, সেটা আমি বলছি না, ওটা আমার উপরে বিষয় না। বিষয় হলো আপনার যে বয়স, এই বয়সে যে সমস্ত কথাগুলো মনে খেদে বলতেছি, কারণ আমরা সব প্ল্যানগুলোই জানি। যেভাবে যেভাবে প্ল্যান করা হয়েছিল যে কত বছর থাকবেন, কারা আসবে কারা আসবে না, এটি করতে গেলে
আপনার দ্বারা এই বয়সে এগুলো সম্ভব না। এখন আপনি সঠিক লাইনে আইছেন, কিন্তু এখন কিন্তু আপনি ওই যে এখন তো আমরা বুঝি যে আপনি বলছেন যে এই মুহূর্তে ছেড়ে দিতে পারলে আমি বাঁচি। আপনার কিছু সমস্যা ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। আপনার 606 কোটি টাকার একটা ব্যাপার ছিল, তারপরে মামলা ছিল, আরও ওই শ্রমিকদের সাথে একটা মামলা ছিল কয়েক হাজার কোটি টাকার, সেগুলো সব শেষ হয়েছে। এখন আপনি দেখছেন যে এইদিকে বাবার বাবা ফাঁসির রশি খালি ঘুরে কোন জগতে আইলাম। ছাত্ররা রাস্তা ছাড়ে না, রেল লাইন ভাঙে, শ্রমিকদের ট্যাকেল দিতে পারি না, এইদিকে আনসাররা এসে ডিস্টার্ব করে, এইদিকে ছাত্ররা সচিবালয়ে ঢুকে যেতেছে, এদিকে বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এখন এই চারিদিকে আমি তো অস্থির। তাহলে তো বাবা আমার আগের জায়গায় ভালো ছিল, আমার ঝামেলা শেষ হয়েছে, আমি যাই না। আপনি এমন একটা জায়গায় আছেন, আপনি ইচ্ছা করলেই এখন যাইতে পারবেন না। আপনাকে যেতে দিবে না, জনগণ দিবে না। সবাই ভালোবাসবে যদি সহজ পথে আসেন, সিরাতুল মুস্তাকিম। এমনও হইতে পারে আপনি যদি সব সহিভাবে সঠিক টাইমে করেন, আপনাকে যারা নেক্সটে ক্ষমতায় আসবে আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে রেখেও দিতে পারে। কাজে এত ভয়ের কিছু নাই। আপনি অনেক ভয় পেয়েছেন এবং আপনার উপদেষ্টা পরিষদ দেখি অনেক ভয় পেয়েছেন। তো ভয় পেলেও ভয় পাওয়ার কিছু নাই। আপনি এর আগে যে পথে গেছিলেন এটা ভয়ের পথ ছিল, কিন্তু আপনার এখন যে পথটা বললাম আর আপনি যাচ্ছেন, এটা তো ভয়ের কিছু নাই। বরঞ্চ আপনি আগামীতে আপনাকে প্রেসিডেন্ট হিসেবে রেখেও দিতে পারে, যেমন আওয়ামী লীগ জোর করেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে রেখে দিয়েছিলেন। তবে আপনার একটু প্রশংসাও করি, আজকে অনেক কথা বলেছি এর আগে পরে। ডক্টর মোহাম্মদ ইউনূস সুদ খাইছে, ব্যাংক করছে, এটা করছে, বা টাকা পয়সা সামাজিক সোশ্যাল ওয়ার্কের কোনো ইয়েতে উনি নাই, জীবনভর খালি টাকার পিছনেই ছুটছে। তো যাক, সেটা খাক, কিন্তু একটা জিনিস আমি প্রশংসা করতেই হয় যে নোবেল জয় করিয়া এবং বিশ্ব দরবারে আপনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, যে ওয়েতেই হোক, তাতে বাঙালি জাতির মধ্যে আমার মনে হয় না শত সহস্র বছরেও আন্তর্জাতিকভাবে নিজেকে এইভাবে পরিচিতি লাভ করতে পারছে, পরিচিতি করছে, বা এইভাবে এই পজিশনে গেছে। ওইটা আপনার ঠিক আছে, সেজন্য আপনাকে স্যালুট। এবং ভয়ের কিছু নাই। আপনি সংস্কারের কাজ, সংস্কার চলতে থাকুক, এটা চলমান প্রক্রিয়া। আপনি সব দলের সাথে আলোচনা করে একটা রিসেন্টলি নির্বাচন দিয়ে দেন। নির্বাচন কমিশন অলরেডি গঠন হয়ে গেছে, তারা আর কিছু সংস্কার করুক, করে আপনি একটা নির্বাচন দিয়া সুন্দরভাবে বিদায় হয়ে যান। এই লাইভ আর এই ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। সবাই আমার এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন, কারণ সামনে রাজনৈতিক পরিস্থিতি কী হয় বলা যায় না। আর আমার ফেসবুক চ্যানেলটাও সবাই একটু ফলো দিয়ে রাখেন। তাহলে আজকের মতো বিদায় নিই, সবাইকে লাল সালাম। যেটা বন্ধুরা, কমরেড সামাদ্দার যে সমস্ত কথাগুলো বলেছে এনার সাথে আপনারা কতটা সহমত? আমি কিন্তু 100% সহমত। কারণ আপনারা বর্তমান পরিস্থিতি যদি বাংলাদেশের দিকে একটু ভালোভাবে দেখেন, তাহলে ওভারঅল বুঝতে পারবেন বাংলাদেশের অবস্থা ভীষণ শোচনীয়। আর এটা হওয়ারই ছিল, কেননা কথায় আছে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এক্স্যাক্টলি ভাবে বাংলাদেশের অবস্থা সেটাই হতে চলেছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বলে ভুল হবে, অধিকাংশ মানুষ কিন্তু ইসলামিক শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে তারা কিন্তু সনাতন ধর্মী ব্যক্তি থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বীদের উপর যেভাবে অত্যাচার করেছে, তারা এখন প্রকাশ্যে বলতে শুরু করেছে আমরা ভারত মুক্ত বাংলাদেশের সাথে সাথে হিন্দু মুক্ত বাংলাদেশ করতে চাই। শুধু হিন্দু নয়, ইসলাম বাদে অন্য বিধর্মী যে সমস্ত মানুষগুলো আছে তাদের উপরে অত্যাচার করছে ভীষণ ভাবে। আর এর ওপর বর্তমান যে সরকার অর্থাৎ ইউনূস সরকার, সে কিন্তু বিন্দু মাত্র কোনো স্টেপ ওঠায়নি। এর ওপর কিন্তু ভারতের তরফ থেকে লাগাতার বলা হয়েছে, তবুও তাদের বিন্দু মাত্র যায় আসেনি। যেটা বন্ধুরা, ওভারঅল পরিস্থিতি কি আপনাদের কি মন্তব্য সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখতে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।